শীতের তীব্রতা ছাপিয়ে ছড়িয়ে পড়েছে ভোটের উত্তাপ। শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। কেউ লড়ছেন নিজ দলের ব্যানারে, কেউ আবার দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নামছেন নির্বাচনী মাঠে। কোথাও কোথাও দেখা মিলছে বিকল্প প্রার্থীরও। শেষ সময়ে ব্যালট পেপারে ছক্কা মারবেন কে, জনগণের রায় বাজাবে কার দিকে। ভোটের নানা সমীকরণের হিসেব নিকেশ নিয়ে নির্বাচনের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেষ দিনে হেভিওয়েট সহ অন্যান্য প্রার্থীর মনোনয়নপত্র জমা, ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা বিএনপির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জামায়াতের। তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করায় নতুন করে আলোচনায় ঢাকা 17, জামাত থেকে লড়বেন খালেদুজ্জামান। অভিজাত এলাকা হলেও নাগরিক সমস্যায় জর্জরিত বাসিন্দারা। কুড়িগ্রাম 2 আসনে জামাতের প্রার্থী ঘোষণা হলেও সামনে আসছে জোটের নতুন সমীকরণ। মাঠে সক্রিয় এনসিপি, ইসলামী আন্দোলনের প্রার্থীও অনেকটাই নির্ভার বিএনপি। এবং পিরোজপুর 1 আসনে নির্বাচনের মাঠে 2 প্রার্থী মনোনয়ন জমা দেননি আর কেউ। বিএনপির আলমগীর হোসেনের সঙ্গে জামাতের মাসুদ সাঈদীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচনের সময় শুরুতে আজকের দিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেগুলো একটু দেখে নিতে চাই। আজকের যেটি আসলে আমরা জানি যে মনোনয়ন দাখিলের যে সময় ছিল, আজকে শেষ দিন ছিল এবং আজকে একটি বার্তা আসলে পাওয়া গিয়েছিল যে সময়সীমা বাড়তে পারে, কিন্তু সবশেষ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নির্বাচনের যে মনোনয়ন, সেই মনোনয়ন দাখিলের সময় বাড়ছে না। এই আজকে শেষ দিনে হেভিওয়েট সহ অন্যান্য প্রার্থীরা যারা আছেন তারা রিটার্নিং কর্মকর্তার অফিস এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস আমরা সারাদিনই দেখেছি ভিড় করতে এবং তাদের মনোনয়ন দাখিল করতে। এবং তারপর 3টি আসনে বেগম জিয়ার মনোনয়ন জমা দেওয়া হয়েছে। বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 আসন। এই তিনটি আসনেই কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং তারেক রহমানের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে ঢাকা 17 আসন এবং জামাতের আমিরের পক্ষে ঢাকা 15 আসনে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। এবং জমা দেওয়ার সময় জামাতের নেতাকর্মীরা আসলে যেটি বলছিলেন তার নিরাপত্তার একটি শঙ্কার কথা আসলে বলছিলেন। তো এই ছিল মোটামুটি আজকের দিনের যেই এই গুরুত্বপূর্ণ খবর, সেই সব জানবো। এবং আমরা যেই নিয়মিত যে প্রতিদিন বিভিন্ন আসন নিয়ে আলোচনা করি সেই আলোচনায় একটু যেতে চাই। আজকে ঢাকা বিভাগের, ঢাকা জেলার আজকে ঢাকা 17 আসন নিয়ে একটু আলোচনা করতে চাই। ঢাকা 17 আসনটি আসলে মূলত যেই গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্ট সহ বেশ কিছু এলাকা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার 3,33,775 জন এবং এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,70,783 জন এবং নারী ভোটার রয়েছেন 1,62,987 জন। এবং এই যে ঢাকা 17 আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন এবং এটি জাতীয় সংসদের 190 নম্বর আসন। এই আসনে আসলে প্রার্থী কারা হচ্ছেন সেটি যদি একটু দেখতে চাই, যে তারেক রহমান ধানের শীষের প্রার্থী হচ্ছেন। তিনি বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকা 17 আসন থেকে লড়ছেন এবং এখানে তাদের যেই অন্যান্য প্রার্থীদের নামও আসছিল, বিশেষ করে আন্দালিব রহমান প্রার্থ। তিনি যখনই তারেক রহমানের আসলে প্রার্থিতার ঘোষণা আসে তখন তিনি এই আসনটি ছেড়ে দেন এবং তিনি ভোলা থেকে নির্বাচন করছেন। এবং তারপরে আমরা দেখেছি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান জামাতের হয়ে। আমরা বেশ কিছুদিন যাবত আসলে দেখছি যে এই আসনে ডাক্তার খালিদুজ্জামানের যে প্রচারণা থেকে শুরু করে তার যে কর্মব্যস্ততা নির্বাচনের, সেসব আসলে দেখেছি। এই যে ঢাকা 17 আসনের বিভিন্ন জায়গা ঘুরে এবং আসনের যেসব ওয়ার্ডগুলো রয়েছে সেসব ওয়ার্ডগুলো ঘুরে আমাদের সহকর্মী কামরুল হাসান একটি প্রতিবেদন করেছেন। আমরা কামরুল হাসানের প্রতিবেদনটি একটু দেখে নিতে চাই। আমাদের এই রাস্তায় বর্ষাকালে হাঁটু সমান পানি থাকে। একটা রোগী যদি অসুস্থ হয় এখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। নির্বাচনে আমরা নাগরিক হতে পারি, কিন্তু নির্বাচনের পর আমরা নাগরিক কোন সময় হইতে পারি না। অনেক লোক আইসে আর গেছে কিন্তু রাস্তাটার কোনো সহে পড়ে নাই। ওগুলো সোনার বাংলার আশা সবাই দেয়, কিন্তু সোনার বাংলার কেউ করে না। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসন। অভিজাত এলাকা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। এই আসনটিতে রয়েছে ঢাকার দ্বিতীয় বৃহত্তর কড়াইল বস্তি, যেখানে বসবাস অন্তত 12,000 মানুষের। এরপরেই সাততলা বস্তি, যেখানে বসবাস অন্তত 7,000 মানুষের। গ্যাস, সুপেয় পানিসহ অনেক সুবিধা থেকে বঞ্চিত দুটি বস্তির মানুষ। গ্যাস থাকে না, লার্কি দিয়ে পাক করতে হয়। অযোগ্য খাবার পানি,
ওইটা খাইলে মানুষ এখন রোগে আক্রান্ত হইতেছে। আমি 1 বছর পানি খাই না, আমার 1 বছরের মিটার বিল আছে 25,000 26,000 টাকা। পানির সমস্যাটা, পানি অত্যন্ত খুবই খারাপ, আপনার গন্ধ পায় প্রচুর পরিমাণে। বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি, অচল হয়ে পড়ে সড়ক, বিঘ্নিত হয় যান চলাচল। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সুন্দরভাবে ড্রেনের ব্যবস্থা হলে আমরা যাতায়াতের জন্য ভালো হয়। একটু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের ছেলে পেলে যারা স্কুলে যায় তারা স্কুলে যাওয়া কষ্ট হয়ে যায়। এখানে চলাচল করার মতো কোনো পরিস্থিতি নাই সন্ধ্যায় আপনার বর্ষাকালে। রাস্তাঘাট ভালো না, ওই যে পাশের রাস্তাটা একেবারে বৃষ্টি হলে ওতে যাওয়া যায় না। কোয়ার্টারবাসী প্রত্যাশা জানাতো রাস্তাটা যাতে আমাদের সুন্দরভাবে হাসপাতাল থেকে এইটুকু তারা নিজ দায়িত্ব করে দেয়। গুরুত্বপূর্ণ এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামের ডাক্তার SM খালেদুজ্জামান। সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এই এলাকাটাকে আর্কিটেকচারাল মডেলে স্বল্প আয়ের মধ্যে কীভাবে গঠন করা যায়, যেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে, সেখানে সুন্দর স্যানিটেশনের ব্যবস্থা থাকবে, যেখানে ওয়াটারের ব্যবস্থা থাকবে, কীভাবে তাদের ঘরবাড়ি ভালো করা যায়, এই ব্যবস্থাটা আমার একটা প্রায়োরিটি থাকবে। আসনটিতে মোট ভোটার প্রায় 3.25 লাখ, নারীর চেয়ে পুরুষ ভোটার 17,000 বেশি। জনপ্রতিনিধিরা আসেন, জনপ্রতিনিধিরা চলে যান, নির্বাচনের আগে দেন নানান প্রতিশ্রুতি। যদিও ভোটাররা বলছে নির্বাচিত হয়ে গেলে প্রতিশ্রুতির সিংহভাগ অপূর্ণ থেকে যায়। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের একটাই প্রত্যাশা, নির্বাচিত প্রার্থীরা যেন প্রতিশ্রুতির কথা ভুলে না যান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 17 আসনের নানা সমস্যা এবং সমাধান নিয়ে একটি যেই প্রতিবেদন, সেই প্রতিবেদন দেখছিলাম। এই বিষয়ে ঢাকা 17 আসনের বিস্তারিত জানাতে গুলশান এলাকায় আছেন আমাদের সহকর্মী MA আজিম। আজিম, আপনি তো আসলে ঢাকা 17 আসনের বিভিন্ন এলাকা অবশ্যই দেখেছেন এবং ভোটারদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন। সেখানকার হেভিওয়েট প্রার্থী আসলে আমরা যেটি দেখছি একদম শেষ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন, তো তারপর থেকে যে নির্বাচনী আবহাওয়া সেটি কতটুকু পরিবর্তন হয়েছে? নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু বাড়ছে এবং আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিল হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই যে আমেজ সেটি কিন্তু আরও বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আমরা এখানকার যে আসনটি 17 আসন, সেই 17 আসন ঘুরেছি। এখানে কিন্তু আমরা দেখেছি যে এখানেও কিন্তু ভোটের হাওয়া বইছে এবং কাকে ভোট দিবেন প্রার্থী, কোন প্রার্থীকে বেছে নেবেন সেই কিন্তু আলোচনা চলছে ভোটারদের মাঝে। তবে এখানে কিন্তু যেমন অভিজাত এলাকা তেমনি কিন্তু এখানে নিম্নবিত্তদের অবস্থান রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটি বস্তি রয়েছে যারা কিন্তু নানা সমস্যার কথা বলছেন, সেই সমস্যার সমাধানের দাবিও তারা তুলছেন এবং এখানে সবথেকে বড় যে বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এখানে প্রার্থিতা করছেন। সেক্ষেত্রে তাকে নিয়ে কিন্তু নতুন একটি আশার আলো দেখছেন। এখানকার যে দাবি দয়ার যে খুব বেশি আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে কিন্তু তারা বলছেন যে তিনি এখানে প্রার্থী হওয়ায় তাদের যে দাবি সেটি তারা তুলে ধরবেন এবং তার মাধ্যমে একটি সমাধানের একটি প্রচেষ্টা রয়েছে। তেমনি কিন্তু জামাতের প্রার্থীও এখানে রয়েছেন এবং তিনিও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং নিম্নবিত্তদের কাছে যাচ্ছেন, উচ্চবিত্তদের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন এবং ভোটের যে আমেজ সেটি কিন্তু বিরাজমান রয়েছে এবং সেটি কিন্তু বলা চলে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশে আসার পরে এবং এই আসন থেকে যেহেতু প্রার্থী হচ্ছেন সেটি কিন্তু এই গুলশান জুড়ে একটি প্রভাব বিস্তার করছে এবং আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে এখন যে কনকনে শীতের হাওয়া বইছে সেখানেও কিন্তু আমরা দেখেছি গত রাতেও তারা কম্বল বিতরণ করেছেন এবং নানাভাবে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং দলের যে কথাগুলো সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং ভোট চাইছেন এবং নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তত কিন্তু এই যে প্রচারণা এবং ভোট চাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আরও অনেকগুলো বাড়বে বলে আমরা ধারণা করছি এবং ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে পাবেন বলে ধারণা করছেন। এই ছিল আমার কাছে ঢাকা 17 আসন থেকে ভোটের সবশেষ। ধন্যবাদ আজিম আপনাকে। অর্থাৎ ঢাকা 17 আসনের যেই সাধারণ ভোটার রয়েছে তাদের প্রত্যাশা কিন্তু বাড়ছে। ঢাকা 17 আসন নিয়ে আলোচনা করছিলাম আমরা। এবার একটু যেতে চাই রংপুর বিভাগে। রংপুর বিভাগে আজকে আমরা কুড়িগ্রাম 2 আসন নিয়ে একটু আলোচনা করতে চাই। কুড়িগ্রাম 2 মূলত কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি যে এলাকা উপজেলাগুলো আছে এই উপজেলাগুলো নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 6,04,738 জন। এর মধ্যে
পুরুষ ভোটার রয়েছেন 2,99,884 জন এবং নারী ভোটার রয়েছে 3,08,847 জন। এখানে আসলে মূলত যে নারী ভোটার কিন্তু এখানকার একটি ফ্যাক্টর হতে পারে। এখানকার মোট ভোট কেন্দ্র রয়েছে 205টি। এখানকার আসলে প্রার্থীরা আসলে কারা লড়ছেন, ধানের শীষ প্রতীকে সোহেল হোসনাইন কায়কোবাদ তিনি লড়ছেন বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে, এবং দাড়িপাল্লা জামাতের প্রার্থী রয়েছেন ইয়াসিন আলী সরকার শাপলাকলি এনসিপির হয়ে ডক্টর আতিক মুজাহিদ, এবং হাত পাখা নিয়ে নূর বখত মিয়া তিনি লড়ছেন। তবে যেটি দেখছি যে ইসলামী আন্দোলন, এনসিপি এবং জামাত ইসলামের আলাদা আলাদা প্রার্থী হলেও এখানে যেহেতু একটি জোট অর্থাৎ 10 দলীয় জোটে 3টি দলই অংশ নিয়েছে, সেক্ষেত্রে জোটের হিসেবে কিন্তু এখানকার যে ভোটের হিসাব সেটি কিন্তু বদলে যেতে পারে। কুড়িগ্রামের এই 2 আসন নিয়ে আরো বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদশাহ সৈকত। এই যে কুড়িগ্রাম 2 আসনে আমরা বিভিন্ন সমীকরণ আসলে শেষ সময়ে মিলাচ্ছি, এখন আপনি আসলে মাঠে শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? কুড়িগ্রামে আসলে যে ভোটের ইমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই। আমরা যেটি দেখেছি যে কুড়িগ্রামের যে 26 কুড়িগ্রাম 2 আসনের যে প্রার্থী রয়েছেন জামাতে ইসলামের, এনসিপির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশাপাশি আমরা দেখেছি যে জাতীয় পার্টির যে প্রার্থী তিনিও কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন। আর যে বিএনপির যে মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, সব প্রার্থী অর্থাৎ 12টি মনোনয়নপত্র কুড়িগ্রামে সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে 9 জন কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা যেটি দেখেছি যে ভোটের মাঠ ঘুরে যেটি দেখেছি যে এই আসনে আসলে জামায়াতের যে জোটের 10 দলীয় জোট হচ্ছে, আসলে জোটের যে প্রার্থী দেয়া হবে সেই প্রার্থী নিয়েও কিন্তু এখনো এখানকার যে ভোটাররা রয়েছেন তারা দ্বিমতে আছেন। আসলে কাকে এই আসনটি ছেড়ে দেওয়া হবে, এনসিপিকে দেয়া হবে না জামাত না ইসলামী আন্দোলন বাংলাদেশের, এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন এখানকার ভোটাররা। কিন্তু সেই ক্ষেত্রে এখানকার যে বিএনপির যে প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ তিনি একক প্রার্থী হিসাবে কিন্তু মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন এবং তিনি কিন্তু চরাঞ্চল শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন এবং তিনি আশাবাদী যে হয়তো তার যে সমর্থক সেটি দেখে তিনি ভাবছেন যে তিনি আশাবাদী জয়ের ব্যাপারে। অন্যদিকে জামায়াতের যে জোট সেই জোটেও কিন্তু আশাবাদী জয় পাওয়ার জন্য। কিন্তু এখানকার যারা ভোটার তারা যেটি জানিয়েছেন যে আসলে যোগ্য প্রার্থী যারা, এই জেলার যে বড় সমস্যা অর্থাৎ কুড়িগ্রাম 2 আসনের যে বড় সমস্যা নদী ভাঙ্গন সহ কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান তৈরি করা, সেই কাজটি যে প্রার্থী করতে পারবে নির্বাচিত হওয়ার পর আসলে এখানকার ভোটাররা সেরকম প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন। আমরা যেটি দেখেছি যে আসলে এখানকার যে জামায়াত জোটের যে প্রার্থী যিনি হবেন এবং বিএনপির যে প্রার্থী যিনি রয়েছেন, আসলে তাদের এই জামায়াত জোট এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডির একটি আভাস, লড়াইয়ের একটি আভাস আমরা পেয়েছি। এই ছিল কুড়িগ্রামের নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ সৈকত আপনাকে। অর্থাৎ কুড়িগ্রাম 2 আসনে জোটের হিসেব নিকেশে অনেকটা নির্ভর বিএনপি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশাহ সৈকত। ঢাকা এবং রংপুর বিভাগের 2টি আসন নিয়ে আলোচনা করেছি। এবার একটু আলোচনা করতে চাই বরিশাল বিভাগের পিরোজপুর জেলা। পিরোজপুরে মোট 3টি আসন রয়েছে। আজকে আমরা পিরোজপুর 1 আসন নিয়ে একটু আলোচনা করব। এই আসনটি আসলে সদর, নাজিরপুর এবং ইন্দুরকানা উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 3,92,178 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,95,649 জন এবং নারী ভোটার রয়েছেন 1,96,529 জন। এখানকার যেই মোট ভোট কেন্দ্র সেটি 167টি এবং জাতীয় সংসদের 127 নম্বর আসন। কে আসলে লড়ছেন একটু দেখতে চাই। ধানের শীষ প্রতীকে আলমগীর হোসেন লড়ছেন বিএনপির প্রার্থী হয়ে এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছে মাসুদ সাইদি, তিনিও আজকে যে মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন এবং অন্যান্য যে এই আসন থেকে আর কাউকে সেরকমভাবে আসলে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি। সেক্ষেত্রে বলাই চলে যে এই 2 জনের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আসলে আরও বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে পিরোজপুরে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়া আসলে যেহেতু অনেকেই আসলে শুরু থেকে বলা হচ্ছিল অনেকেই প্রার্থী লড়বেন, কিন্তু শেষ মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র 2 জন, সেক্ষেত্রে আসলে নির্বাচনী যে পরিবেশ সেটি আসলে কেমন এখন পিরোজপুরে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা পিরোজপুর সদর আসনে রয়েছি। এটি পিরোজপুর 1 আসন। পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুর 3টি উপজেলা নিয়ে পিরোজপুর সদর আসন গঠিত। এখানে প্রায় আপনার 3,86,000 ভোটার রয়েছে। এর ভিতরে 1,95,000 পুরুষ ভোটার এবং 1,91,000 নারী ভোটার রয়েছে। তো পিরোজপুর এই সদর আসনে আজকে মনোনয়ন জমার শেষ দিনে আমরা দেখতে পেয়েছি 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5 জন মনোনয়নপত্র সংগ্রহ করলো, 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আজকে। এর ভিতরে একজন রয়েছে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামাতের প্রার্থী রয়েছে মাসুদ সাইদি। এই 2 জন আসলে মনোনয়নপত্র দাখিল করেছে। তো আমরা আসলে স্থানীয় যারা ভোটার রয়েছে তারা ধারণা করতেছে এই বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী দুজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং একটি উৎসবমুখর পরিবেশ পিরোজপুরে নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিরাজ করেছে। পিরোজপুরে যে 3টি আসন, সংসদীয় আসন রয়েছে, এখানে আসলে যারা ভোট দিবেন তারা আসলে বলছেন যে পিরোজপুর একটি অবহেলিত জেলা। বিগত সময় আসলে যারা উন্নয়নের প্রতিশ্রুতি এই পিরোজপুর জেলায় যারা দিয়েছিল তারা আসলে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারেনি। ভোটারদের মন জয় করতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন, কিন্তু ভোটাররা বলছেন তারা প্রতিশ্রুতি চাচ্ছেন না। তারা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এই পিরোজপুরকে উন্নয়নের জন্য, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এমন প্রার্থীকে তারা দিবেন। বিশেষ করে এই জেলায় কোনো শিল্প কলকারখানা নেই এবং নদী ভাঙন সব মিলিয়ে যে এলাকার উন্নয়নে রাস্তাঘাট, কলকারখানা এবং বেকারদের যে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে এমন প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে এই পিরোজপুরের 1 আসনের যারা ভোটার রয়েছেন তারা ভোট দিবেন, এমনটাই ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে ভোটারদের প্রত্যাশা আগামী নির্বাচনে তারা যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, এমনটাই প্রত্যাশা তারা আসলে করতেছে ভোটাররা। তো সব মিলিয়ে বলা যায় যে দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটের মাঠে তেমনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আসলে বলতে পারবো যে আগামী নির্বাচনে পিরোজপুরে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই আমরা আসলে যারা রয়েছে এখানে স্থানীয় ভোটাররা তারা প্রত্যাশা করতেছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার এবং জেলা প্রশাসন তারা বলছেন যে আসলে সুষ্ঠু সুন্দর স্বাভাবিক পরিবেশে ভোট অনুষ্ঠিত করার জন্য যে ধরনের যে পদক্ষেপ রয়েছে তারা সেটা সম্পন্ন করবেন। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে ভোটের সর্বশেষ খবর। জিয়াউল হক জিয়া, সময় সংবাদ, পিরোজপুর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিয়াউল হক জিয়া জানাচ্ছিলেন পিরোজপুর 1 আসনের নির্বাচনী হালচাল। এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তবে অংশ নিচ্ছেন না নির্বাচনে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিলখানায় বিজিবি দিবসের আয়োজনে এই নির্দেশনা দেন তিনি। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। সঙ্গে থাকুন সময়।